মানুষ সামাজিক জীব। অনাদিকাল থেকে মানুষ মানুষের সাথে যোগাযোগ করে এসেছে। এবার যুগের প্রগতিশীলতার সাথে সাথে এই যোগাযোগের ধরন পরিবর্তন হয়েছে। একে অন্যের সাথে সামনাসামনি যোগাযোগের সাথে সাথে এসেছে এখন সামাজিক যোগাযোগের নানান মাধ্যম। এ এক নতুন পরিবেশ এবং পরিস্থিতি। গত 10 থেকে 15 বছরে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এবার প্রযুক্তির এই উন্নয়নের যেমন সুবিধে আছে, তেমনি আছে নানান অসুবিধে। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে আমি নুসরাত রহমান আপনাদের সাথে আছি এবং আলোচনা করব আজ সামাজিক যোগাযোগ মাধ্যম যখন চরম অস্থিরতা ও আসক্তির কারণ। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন সার্টিফাইড কাউন্সিলর ও ট্রেনার হাফসা দেওয়ান ঝুমুর। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে আমরা কথা বলবো, কারণ আমাদের মূল এখানে বসার কারণে কিন্তু আমরা মানুষকে হেল্প করতে চাই এবং মানুষকে পৌঁছে দিতে চাই সেই বিষয়গুলো, যে বিষয়গুলো আসলে আমরা কিভাবে আরও সুন্দর করে দক্ষভাবে পরিচালনা করতে পারি। এই জায়গাটা আমরা আসলে চাই সবাই এই জায়গাটা জানুক এবং নিজেকে আরও সুন্দর করে গুছিয়ে নেই। তো এই যে যেটা বলছিলাম যে গত 10-15 বছর বা 20 বছরের কথাই যদি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তো এই যোগাযোগ মাধ্যম যত এসেছে এবং যত এই যোগাযোগের ব্যবহার বেড়েছে, আমরা দেখেছি মানুষের মাঝে চরম অস্থিরতাও বেড়েছে। এই জায়গাটি সম্পর্কে একজন কাউন্সিলর হিসেবে আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন। প্রথমত আমি মনে করি যে সামাজিক গণমাধ্যম আসলে আমাদের, আপনি যেটা বলছিলেন যে আমাদের অনেক উপকার করেছে, বা আমরা এখন অনেক টেকনোলজির সাইডে অনেক অ্যাডভান্সড হয়েছি এবং অনেক কিছুর সাথে এখন আমাদের সব কিছু হাতের মুঠোয়, জব, কেরিয়ার, সব কিছুই কিন্তু হাতের মুঠোয়। কিন্তু সংবাদ সব কিছু আমরা খুব দ্রুত সব কিছুর এক্সেসটা পাচ্ছি। যে বিষয়টাতে আসলে প্রবলেম হচ্ছে যে এখানে যে একটা সীমানা বা এখানে যে একটা পরিচালনার ব্যাপার, বা আমি কিভাবে জিনিসটাকে নিচ্ছি, গ্রহণ করার বিষয়টা খুব জরুরি। কারণ আমরা অনেক বেশি তথ্য পাচ্ছি, এই তথ্যের ভিড়ে কিন্তু আমরা হারিয়েও যাচ্ছি। আবার এই তথ্যের সাথে আমরা আমাদেরকে ইমোশনালি বা আবেগীয়ভাবে এটাতে এত বিনিয়োগ করে ফেলছি যে আমাদের হয়তো সময়টা নষ্ট করে ফেলছি, যেটা করার কথা ছিল সেটা করতে পারছি না। বা দেখা যাচ্ছে আমরা এত তথ্য পাচ্ছি যে তথ্যের ভিতরে আমার জন্য কোনটা পজিটিভ হবে, ভালো হবে, কিংবা আমার জন্য কোনটা নেগেটিভ হবে, সেই বিষয়টা বুঝতে পারছি না। আবার আমরা এখন সোশ্যাল মিডিয়া বলেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা এখন নিজেরা কারো পার্সোনাল লাইফেও কিন্তু আমরা জড়িত হয়ে যাচ্ছি, যেটা কিন্তু খুবই খুবই আমি বলবো যে মেন্টাল ট্রিগার করে। কিছুক্ষণ আগে আমরা আসলে আলোচনা করছিলাম নিজেদের। তো মেন্টাল ট্রিগার বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি এখানে মনে করি। যেহেতু এই জায়গাটাতে একটু যদি আমি অ্যাড করি যে এই যে আপনি ব্যক্তিগত সীমানার কথা বললেন, পারিবারিক অন্যের পরিবারের বিষয়ে আমি ঢুকে যাচ্ছি। এবার এই যে পারিবারিক বা ব্যক্তিগত জিনিসগুলো, পরিবারই না, অন্যের জীবনে আমরা ঢুকে যাচ্ছি, ইন্টারফেয়ার করছি, আমরা মন্তব্য করছি, সেখানে এইভাবে ঢুকে যাচ্ছি আসলে। এবার এটাও কিন্তু আছে যে আমার পারিবারিক বা ব্যক্তিগত জীবন, যেটা আসলে আমার ব্যক্তিগতই থাকবার কথা, সেটাও কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এতই বেশি প্রচার এবং প্রসার করছি, সেই সেখানটাও কিন্তু ব্যক্তিগত সীমানা আমি নিজে মেইনটেইন করছি না। তো আমি আহ্বান করছি মানুষকে যে তোমরা দেখো আমার ব্যক্তিগত জীবনটা এমন, এবং তারপর তারা তো কমেন্ট করার জন্য মন্তব্য করো এবং আমাকে অনেক পরামর্শ দাও। হ্যাঁ, এর ভিড়ে এটা কি অস্থিরতার প্রথম লক্ষণ নয়? আর আপনি যখন অনেক মানুষ থেকে আপনি মন্তব্য শুনবেন, আপনি তো মানসিকভাবে এমনিতেই ভালো থাকতে পারবেন না। তখন আপনার মেন্টাল যে এক্সাইটমেন্টটা বেড়ে যাবে, অস্থিরতাটা বেড়ে যাবে। এটাই তো আসলে আস্তে আস্তে একটা মানুষকে খারাপ দিকে কিন্তু নিয়ে যায়। যখন আপনি, কখন মানুষ আসলে মাদক দ্রব্য সেবন করে কিংবা ডিপ্রেশনে পড়ে যায়, কিংবা প্রবল মানে আমি মানসিকভাবে আমাকে কোনোভাবে সামাল দিতে পারছি না, এই সামাল না দিতে পারার যে বিষয়টা, এটা কিন্তু আসে আমি অনেক দিন ধরে আমি এই ধরনের জিনিসের সাথে আমি প্র্যাকটিস করে আসছি, এই ধরনের জিনিসের সাথে আমি নিজেকে সংযুক্ত রেখেছি, বা এই জিনিসগুলো নিতে নিতে আমি আমার যে ব্যক্তিগত সীমানা কিন্তু আবারও চলে আসছে। আমি সীমানাটা আমি রাখতে পারছি না, আমার ইমোশনকে আমি সামাল দিতে পারছি না।
আমি আমাকে সংবরণ করতে পারছি না অনেক জায়গায়, তখন দেখা যাচ্ছে তুলনায় গিয়ে হোক বা পারফেকশনিজমের তুলনা। জায়গাটায় গিয়ে হোক আমরা পারফেকশন চাই। যে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়া বা আমরা দেখছি একটা হ্যালুসিনেশনের একটা যুগে আছি আমরা, কিভাবে সবাই লাইফটাকে আমরা দেখছি, দেখে আমার কেন এরকম হলো না, বা কারো দাম্পত্য জীবনের ঘটনা শুনলাম, সে হয়তো তার দাম্পত্য জীবনের ঝামেলাটা হয়তো সামনেই তুলে ধরলো, আমি ভাবছি যে ওই জায়গায় থাকলে আমি এটা করতাম, আমি আমাকে ডিজার্ভিং ভাবছি। তো এই বিষয়গুলো কিন্তু এখন বর্তমানে প্রবলেমের অনেক কারণ। শুধুমাত্র কিন্তু ছেলেরাই না, মেয়েরাও কিন্তু এই ধরনের প্রবলেমে এখন জড়াচ্ছে। ডিপ্রেশন বলেন বা মাদকদ্রব্য সেবন, এটার প্রথম জায়গাটা আসে কিন্তু সম্পর্কের ভাঙন, পারিবারিক সম্পর্কের ভাঙন, পার্সোনাল রিলেশনশিপগুলোতে যখন ব্রেকডাউন হয়, আনস্টেবিলিটি তৈরি হয়, অস্থিরতা, অশান্তি, তখনই কিন্তু আস্তে 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 একটা মানুষ সে সামলাতে না পেরে নিজেকে আসলে এই পথগুলো বেছে নেয়। হেরে যাওয়াটাকে আমরা নিতে পারি না, আমাদের এটা কিন্তু অনেক বড় একটা, মানে আমি বলবো যে বিগ ড্রব্যাক। আমরা নিতেই পারি না, মেনেই নিতে পারি না। আমার কাছে বিশ্বাস করবেন কি না, প্রত্যেক দিন 100-র ওপরে শুধু কেস আসে যে আমি মেনে নিতে পারছি না, এটা মেনে নিতেই পারবো না আমি। তো প্রত্যেকটা জিনিস আমি মেনে নিতে না পারলেও আমার হয়তো এক্সপেকটেশন এই লেভেলে, বা আমি হয়তো চিন্তা করছি সবকিছু যে ওরটা তো ভালো হচ্ছে, তাহলে আমার সাথে এমন হচ্ছে কেন। এক্স্যাক্টলি। এবার সোশ্যাল মিডিয়াতে এটাই কিন্তু আমরা করি যে আমাদের বেস্ট পার্টটাকে আমরা শো করতে থাকি। খুব মজার বিষয় কি জানেন, এটা চলে আসে, আপনি যতই নিজেকে রেসিস্ট করার চেষ্টা করেন কিংবা আপনি মানে চেষ্টা করেন যে না আমি এইভাবে ভাববো না, বাট এটা আমাদেরকে ট্রিকিলি আমাদের ব্রেইনে ট্রিগার করে একদম ইনজেক্ট করে দেওয়া হয় যে না তুমি এই জায়গায় তোমার কমতি আছে, বা এটা তোমার নাই, বা এটা তুমি করতে পারতা। তো এখানে থেকে কিন্তু এখন মেয়েরা পরকীয়া সম্পর্কে যাচ্ছে, ছেলেরাও পরকীয়া সম্পর্কে যাচ্ছে। আগে এত বছর থেকে এখন কিন্তু আপনি খেয়াল করবেন 2021-এ বাংলা টিভিতে কিন্তু একটা প্রোগ্রাম ছিল, কেন এত বেশি সম্পর্ক এখন ভাঙনের দিকে যাচ্ছে। আজকে 25-এ বসে আমরা এখন বলবো সেই রেশিওটা আরও বেশি হাই হয়ে গিয়েছে। কেন? মানে এক্সট্রিমলি হাই হওয়ার কারণ হচ্ছে আমরা এখন অন্যের জীবনধারাতে নিজেকে মাপতে শুরু করে দিয়েছি। এবং দেখেন যখন আপনি ভাবছেন যে এই সম্পর্ক থেকে আপনি ওই সম্পর্কতে এসে আপনি শান্তি খুঁজছেন, নির্ভরতা এবং কথা বলার মানুষ। আমি অনেক সময় খেয়াল করি যে হঠাৎ করেই যেহেতু প্রফেশনালি কাউন্সিলর এবং আমরা অনেক ধরনের আর্টিকেল লিখি, তো আর্টিকেলের ভিতরে অনেক কিছু লিখতে লিখতে কারো লাইফের সাথে হয়তো মিল হয়ে গেল, তখন সে বলল যে এই প্রবলেমে তো আমিও এরকম করে আমি হয়তো 4 বছর ধরে আমি এটাকে হ্যান্ডেল করে এভাবে এসছি। তো দেখা যায় হঠাৎ করে কেউ একজন বলল যে আমি আপনাকে সাপোর্ট দিব, তো তখন দেখা যায় যে আমরা অপরিচিত মানুষকেও, আমাদের একাকিত্বটাকেও কিন্তু আমরা এখানে একটা মানে সীমানা নির্ধারণ করতে পারছি না, কথা বলে ফেলছি। তখন আমি আমার জায়গা থেকে সবাইকে তো আমাদের সংযত করা সম্ভব না, এই জন্যই তো আমাদের এই টিভির অনুষ্ঠানগুলো বা আমাদের এই যে ভিডিওগুলো থাকে, কেন থাকে? আমরা মানুষকে চাই মানুষ সচেতন হোক। এই ব্যক্তিগত সীমানা, খুব সুন্দর একটা টার্ম আপনি বলেছেন, এটাকে আমি বারবারই আনতে চাই যে ব্যক্তিগত সীমানার বিষয়টিতে সম্পর্কে সবারই সচেতন হওয়া প্রয়োজন, যে আমি আসলে কতটুকু দেব আমার সোশ্যাল মিডিয়াতে। এবার আমি যদি অনেকটা প্রকাশ করে ফেলি, সেখানে কিন্তু অসংখ্য মন্তব্য আসবে, যেটি আপনি শুরুতেই বলেছেন যে মন্তব্য অনেক আসবে পজিটিভ, অনেক মন্তব্য আসবে নেগেটিভ। এই নেগেটিভ মন্তব্যগুলোর ইম্প্যাক্ট আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদেরকে একটু শেয়ার করেন। অনেক ধরনের আমরা আর্টিকেল যখন লিখি তখন আর্টিকেলের প্রান্তে কিন্তু অনেকের প্রবলেমগুলো শেয়ার করে থাকেন। তো সেখান থেকে কিছু যদি আমি আসলে স্পেশালি আমি যদি ফোকাস করতে চাই, আমি বলবো যে বেশিরভাগ সময় আমি মানুষকে দেখি যে তাদের ভিতরে এমন একটা নিজেকে একটা অবলা বা অসহায়, এই টার্মটা দিতে আমরা কেন জানি খুব বেশি পছন্দ করি। একটা অসহায়ত্ব তাদের মাঝে তৈরি হয় যে আমার কথা বলার কেউ নেই বা আমাকে দেখে রাখার কেউ নেই, সবাই আছে, আমার দেখে রাখার কেউ নেই। হতাশা আমার দেখে রাখার। তো এই একাকিত্বতা এবং অতিরিক্ত নির্ভরতা তাকে কিন্তু ভুল দিকে কিন্তু ডাইভার্ট করছে। এবং গতকালকে আমার একটা সেশন ছিল, সেই সেশনে আমি কথা বলছিলাম, আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে একজনকে খুব সারপ্রাইজ দিচ্ছে, সেটার একটা ভিডিও সেটা খুব এমনভাবে প্রকাশ করছে যেন হঠাৎ করে আমি জানতাম না, আমি গেটটা খোলা মাত্র আমি কোনো সারপ্রাইজ দেখেছি।
তো উনি বললেন যে শুধুমাত্র একটা সারপ্রাইজের কারণে একটা সংসার ভাঙছে, ক্যান ইউ ইমাজিন যে আমি এটা পাচ্ছি না। দ্যাট মিনস আমাদের এক্সপেকটেশন লেভেলটা কিন্তু মানে একটা অবাস্তব লেভেলে চলে যাচ্ছে, যে অবাস্তব জায়গায় যখন আমি পৌঁছে যাচ্ছি পর্যায়ে, তখন কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক ডিজার্ভিং, যা আমি পাচ্ছি তাতে কিন্তু আমি সন্তুষ্ট থাকতে পারছি না। তাহলে এই অসন্তুষ্ট কিন্তু আমাদেরকে আসলে, তখন দেখবেন আপনার অস্থিরতা লাগছে, তখন দেখবেন আপনি জীবনে মনে করছেন যেটাকে আমরা ফোমো বলি, ফিয়ার অফ মিসিং আউট, যে আমি মিস হয়ে যাচ্ছে আমার সবকিছু থেকে, আমি মনে হয় আমি হারিয়ে ফেলছি আমার কন্ট্রোলটা, সবকিছু থেকে মনে হয় আমি পাচ্ছি না যেটা আমার পাওয়ার কথা। তো এই বিষয়টা কিন্তু আমাদের ভিতরে এনে দিচ্ছি কিন্তু এই সোশ্যাল মিডিয়া, এবং আমরাও ওটা নিচ্ছি কারণ শুধুমাত্র আমাদের ইমোশনাল দক্ষতার জায়গাটা আমরা ছোটবেলা থেকে, এখানে আমি বলবো যে ছোটবেলা থেকে আমরা ইমোশনাল দক্ষতার জায়গাটা আসলে তৈরি হয় না। কিভাবে আমার রাগ আসবে, আমার ট্যান্ট্রাম আসবে, ছোটবেলা থেকে তো আসে বাচ্চাদের, আমরা কি করি শাসন করি, কিন্তু আমরা এটাকে কিন্তু বাচ্চাদেরকে শিখাই না যে রেগুলেশনটা কিভাবে করতে। আমরা ইমোশনাল রেগুলেশন নিয়েই কথা বলবো, একটা বিরতি নিয়ে আসছি। অবশ্যই দর্শক আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে সার্টিফাইড কাউন্সিলর ও ট্রেনার হাফসা দেওয়ান ঝুমুরের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন চরম অস্থিরতা ও আসক্তির কারণ, এই বিষয়ের উপর। ঝুমুর, যেখানটায় ছিলেন আপনি, যে ইমোশনাল রেগুলেশন আসলে আমরা শিখি না ছোটবেলা থেকে, ইমোশনাল রেগুলেশন সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান। আচ্ছা, ইমোশনাল রেগুলেশন প্রথমত আমি বলবো যে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের রাগ আসবে, ট্যান্ট্রাম আসবে, মুড সুইং আসবে, অনেক না পাওয়া জীবনে আসবে, কিন্তু সেই জায়গাগুলোকে আমাদের সুন্দরভাবে মুখোমুখি হয়ে মোকাবেলা করে কিভাবে সামনে চলতে হয়, এই যে গুণগুলো, এই যে দক্ষতাগুলো, এই যে ধৈর্য শক্তিটা, এটাই কিন্তু আসলে প্রথম ইমোশনাল রেগুলেশনের ভিতরে পড়ে। আমি কিছু চাচ্ছি বাট পেলাম না, বা আমার মতন বাচ্চাটা, সে হয়তো পথ শিশু, সে হয়তো এমন পাচ্ছে, আমি হয়তো এমন পাচ্ছি, এই যে তুলনাটা করে সাপ্তাহিক, আমি মাঝে মধ্যে আমাদের যে ছোট ছোট কাউন্সেলিংগুলো হয় ছোট বাচ্চাদের, সেখানে কিন্তু সপ্তাহে একদিন পথ শিশুদের সাথে বসে তাদের জীবন, নিজের জীবনকে আসলে যেই বিষয়গুলোকে রিলেট করার বিষয়টা আমরা শিখিয়ে থাকি, বা আমরা অনেক সময় তাদেরকে এই টাস্কগুলো দিয়ে থাকি, কারণ আমরা রিয়েলিস্টিক হতে পারছি না দেখেই কিন্তু আমরা বাচ্চাদেরকে, তোমাকে ভালো মার্কস পেতে হবে, তোমাকে ভালো এটা করতে হবে, আমরা কিন্তু তুলনা এবং তাদেরকে একটা কম্পিটিশনের মধ্যে বসিয়ে দিলাম, তাদেরকে একটা টোটাল একটা সেট করে দিলাম গোল, যে এটাই তোমাকে অ্যাচিভ করতে হবে। কিন্তু আমরা কি আসলে তাদেরকে একজন ভালো মানুষ, একজন গুছানো মানুষ হিসেবে তৈরি করতে পেরেছি? আমি খুব সম্প্রতি একটি কাহিনী, এটা সবাই দেখেছেন, যে একজন মেয়ে, সে আস্তে আস্তে ড্রাগ অ্যাবিউজ করতে করতে সে তার নিজের বাবাকে লাইভে এসে ফেসবুকে, তো যেই মানে বিভৎস জিনিসটা, সেটা কিন্তু সবাই শেয়ার করেছে। যারা না জানেন তারাও, যারা জানতে চাচ্ছেন না তারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সুবাদে সবাই এই ধরনের নিউজগুলো জানছে। এটা কি হচ্ছে, মেন্টালি ট্রিগার করছে। আপনাকে শেয়ার করার আগে কিংবা যে কোনো নিউজ পড়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার একটা শেয়ার ধারা আরেকটা মানুষের মেন্টাল স্থিতি কি হতে পারে, বা আমার এই শেয়ারটা ধারা আরেকটা মানুষকে কোন দিকে ঠেলে দিতে পারে। আমরা কিন্তু এখন আর বিবেচনা করি না, এটা কি খেয়াল করেছেন? সমস্যাটা হয়েছে যে আগে তো আমরা খবরগুলো পেতাম গণমাধ্যম থেকে, তো গণমাধ্যমের কিন্তু সংবাদ প্রচারের একটা এথিক্স আছে, যে কোন সংবাদটা কতটুকু জোর দিয়ে প্রচার হবে, সংবাদপত্রের কোন অংশে কোন সংবাদটা থাকবে, এবং ইলেকট্রনিক মিডিয়াতে হলেও সংবাদের কোন অংশে কোন খবরটি যাবে, প্রচার করা হবে, সেটি কিন্তু তখন যারা সংবাদ চর্চা করছে তারা সেটি প্রচার করতেন। তো এখন যেটা হয়েছে, আমরা সকলে সংবাদকর্মী হয়ে গেছি সবাই, তাই না? এবং সেজন্য সংবাদটা আমরা কেউ জানি না, এবং আমরা ফিল করা একটা ফিলিংসের বিষয়টা আমরা হারিয়ে ফেলেছি। আমরা করছি, কেন করছি, কি করছি, মানে আমরা কি যেন নিয়ে একদম বিভোর হয়ে আছি, এবং আমরা অথেন্টিসিটি ভাবছি না। একটি গণমাধ্যমে যখন একটা সংবাদ প্রচার হয় তখন তো সেটার অথেন্টিসিটি থাকে, ওটা অথেন্টিক হলে তবেই তারা প্রচার করে, কিন্তু ভাবতে হবে সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা করছি না। একটা সংবাদ যখন প্রকাশ করছেন,
সেটা আরেকজনকে ট্রিগার করতে পারে সেই সেম কিভাবে প্র্যাকটিসটা impact করার রাখছে জন্য, সেটাই। হ্যাঁ। সেম প্র্যাকটিসটা করার জন্য। কারণ আমার কাছে এরকম অনেক কেস আসছে যে আমার বাবা মা আমার সাথে এমন করে, আমার ইচ্ছা করে এমন করতে, যখন হুট করে সে আমাকে বলে ফেলে কথাটা, আস্তে 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 তাকে শান্ত করে আনতে কিংবা কাউন্সেলিং করে ফেরত আনতে তো সময় লাগে, কিন্তু এই যে চলে আসছে কিন্তু মাথায় যে আমাকে ওনারা সব কাজে বাধা দিয়েছে, জীবন আমি এটা করতে পারিনি, ওটা করতে পারিনি। দেখেন একটা ঘটনা কিন্তু অনেক মানুষের মনে কিন্তু প্রভাব ফেলে দিল। এবং দেখেন এই যে আমি শেয়ার করে যাচ্ছি, এর ফলাফল বা এর ভালো দিকটা কি সেটাও কি আমরা চিন্তা করেছি? বর্তমানে চিন্তা শক্তির অভাব হয়ে গিয়েছে, প্রচুর তথ্য এবং প্রচুর সময় আমি চাইলেই আমি রিলস দেখে কাটাতে পারি, আমি চাইলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার হাতের কাছেই সব। যার কারণে আমাদের ভাবার সময়টা চলে গিয়েছে, নিজেকে নিয়ে ভাবা, সেলফ কানেকশন যেটা। সো সেলফ কানেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার সাথে সেলফ কানেক্ট করতে না পারেন, অবশ্যই আপনি অস্থির থাকবেন। আপনি দেখা যাবে যে কাজটা করার কথা আপনার জীবনে লক্ষ্য মাফিক আপনি সেটা করতে পারলেন না, আপনার সময়টা কিন্তু বেশি চলে গেল, কারণ ওটা আপনাকে আনন্দ দিচ্ছে। আপনি একটা লাইক পেলেন একটা পোস্টে, সেটাও কিন্তু একটা ডোপামিন হরমোনের কিন্তু একটা বিষয় থাকে এখানে, এটা আপনাকে অ্যাডিকশন হরমোন। তার মানে কি আপনার সবসময় একটা আপনি ট্রেন্ডের মধ্যে থাকবেন যে আমাকে কিভাবে এই প্রতিযোগিতার মধ্যে আগে থাকতে হবে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিসও একটু আনি যদি, সেটি হচ্ছে যে এখন এই যে পারমিশন নেওয়ার যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটি সম্পর্কে একটু ভাবা মনে হয় উচিত সকলেরই। আমি অনেক সময় দেখি যে রাস্তাঘাটে অনেকেই কোনো না কোনো ছবি তুলছে, সেখানে হয়তো নিজের ছবির সাথে পাস বাই হচ্ছে আরেকজন, কেউ তার ছবিটা চলে এসেছে, কিংবা ভিডিও করছে, র্যান্ডম কিছু ভিডিও হয়তো উঠছে। এবার তিনি সামনের যে আছেন তার কাছ থেকে পারমিশন নেননি যে তিনি এই যে পাসার্স বাইদের ছবি যে তুলছেন, ভিডিও করছেন, সেখানে তিনি কিন্তু পারমিশন নেননি। তো এখানে তার আসলে মতামত আছে কি না, এই জায়গাটি আমার কাছে যেমন খুব ইম্পর্টেন্ট মনে হয়। আরেকটা জিনিসও আমার কাছে খুব লাগে যে এখন তো দেখা যায় যে বিভিন্ন একটা কোনো ইস্যু হলে সেটি নিয়ে অনেকেই মন্তব্য করতে থাকেন, এবং সেই বিষয়টাকে টেনে 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 আমরা বিরাট একটা মানে কেন আমাকে ভিউ পেতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি নাম উচ্চারণ করব না, কিন্তু কাপড়ের পেজ বলেন আর যে কোনো খাবারের পেজ বলেন, যে জিনিসটা তার সাথে রিলেটেড মোটেও না, দেখা যাচ্ছে সুইসাইডাল বিষয়টা নিয়ে এসেছে উনি, এটা কিন্তু আসলে ভিউটা পেতে হবে। এখানে আমাদের একটা বড় মানে আমি বললাম যে এই ট্রেন্ডটা একটা বাউন্ডারি, সেই জায়গাটা। এবং এই যে সুইসাইডের কথা আপনি আনলেন, এখান থেকে যেমন বলতে চাই যে কোনো একটা হয়তো সুইসাইডের ঘটনা হয়েছে, আমাদের অনেক ঘটনা ঘটেছে, তো সেই ইস্যুটাকে নিয়ে সবাই যখন খবর লিখছে, কেউ কেউ দেখেছি আমি যে শুধুমাত্র নিজস্ব মন্তব্য লিখছেন, হ্যাঁ, তিনিও যখন লিখছেন তখনও কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এটাও কিন্তু ভাবার প্রয়োজন আছে। তিনি তার নিজস্ব মতামত দিচ্ছেন, তিনি কি আসলে মতামত দিতে গিয়ে কোথাও কোনো ব্যক্তিগত সীমানা অতিক্রম করে ফেলছেন কিনা, সেটি কিন্তু একটু দেখবার আছে। এবং যে পরিবারের সাথে ঘটেছে, সেই পরিবার কি আসলে এই মতামতগুলো দিয়েছে যে তাদেরকে নিয়ে আলোচনা হোক? এখন বললাম না, সবকিছুকে আমরা পারিবারিক দ্বন্দ্বগুলো তো এখন আপনি খেয়াল করবেন সবাই এখন সামনে নিয়ে আসে, নিজের আইডিতেও শেয়ার করে ফেলছে। এটা আমরা মানে পাবলিক করে দিচ্ছি আমাদের জীবনটাকে। তাহলে আমাদের কিন্তু শুরুতে ভাবতে হবে, নিজের ওন অ্যাকশন নিয়ে আমি যখন ভাববো একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, তখন কিন্তু আমি অন্যের জন্য ভালো করতে পারবো। আমি একাই যদি ঠিক হই, আরেকজন মানুষকেও যদি পরামর্শ দিতে পারি, এটা শেয়ার করো না, এটা ধারা হয়তো আপনার একটা ভালো পরামর্শ হতে পারে। যেমন আমরা কিন্তু ভালো পরামর্শের মাধ্যমে মানুষকে সাহায্য করছি, তাহলে আপনারও একটা ভালো পরামর্শ হতে পারে, সে হয়তো ওভাবে ভাবেনি। ওই যে বললাম না, এখন আমরা ভাবা এবং অনুভূতি দুটোই কিন্তু মিসিং। সবারই মনে হয় যে আমার মতামতটা আমি বলতে পারি। এখন মতামত, আমার বাক স্বাধীনতা আমার অনেক বেশি, তাই আমি যা খুশি বলতে পারি, কিন্তু সেটা দ্বারা আরেকজনের ক্ষতি হতে পারে। এটা রিমাইন্ড করে দেওয়া সফটলি, এটা তাকে আসলে ভাবতে বাধ্য করবে। এটা আমাদের সবার উচিত যে কেউ না কেউ এই দায়িত্বগুলো নিলে আস্তে আস্তে করে কিন্তু আমরা এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। এই কেউ না কেউটা আসলে কোনো একজন না, প্রত্যেকের কথাই বলছি। আমার ফ্যামিলিতে এখন অন্যরা করছে, আমি একা যদি কিছু করি বলি, আমার সাথে আরেকজনের সাথে আমি ডিসকাশন করে ভালো দিকগুলো তার মাথায় এনে দিই, সেও তো আরেকজনকে বলবে তার ফ্রেন্ড সার্কেলে। এভাবেই কিন্তু আলোটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আলোকিত হচ্ছে মানুষ।
তো আমাদেরকে যে কোনো নিউজ সেটা পজিটিভ হলে অবশ্যই শেয়ার করেন, কিন্তু কারো সুইসাইডাল নিউজ বা কারো কোনো দাম্পত্য জীবনের নিউজ, কারো কোনো ক্ষতি হয়েছে বা কেউ এরকম প্রাপ্য কিন্তু সে এটা পায়নি, এই জিনিসগুলো তুলে ধরবেন না। কারণ এগুলো তুলে ধরার মাধ্যমে এখন মেন্টালি মানুষ আসলে অনেক কিছু ভেবে করে না। আমি তো বলেছি যে এখনকার মানুষের ভাবনার জায়গাটা কম, হুট করে আমার মনে আসছে আমি করছি, যেহেতু বাক স্বাধীনতা। আচ্ছা, তো সেই জায়গাটা থেকে আপনি যখন ভাবতে পারবেন কম, আপনি কি করছেন কি বলছেন সেটার উপর আপনার কন্ট্রোলটা থাকবে কম, এবং সেই জন্যে কিন্তু মানুষ এখন অস্থির বেশি। কারণ সে আসলে তার একাকিত্ব বা তার বিনোদন বা তার ডিপেন্ডেন্সি সে আসলে ক্রিয়েট করে ফেলেছে এই একটা জায়গার উপরে। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আমার এই নিউজগুলো শেয়ারের এই জায়গাটুকু। কারণ অনেক সময় দুষ্ট বুদ্ধি থাকে না, কিন্তু দুষ্ট বুদ্ধি জেগে ওঠে যখন আমি দেখব যে আমাকে কেউ দুষ্ট বুদ্ধি দিয়ে সোজা বাংলা ভাষায় সুসুই দিচ্ছে, তখন কিন্তু আসলে আস্তে আস্তে করে আমারও দুষ্ট বুদ্ধি কাজ করবে। তো এরকম অনেকের মাথায় থাকে না, তখন দেখা যায় যখন এই নিউজগুলো অনেক বেশি স্প্রেড হচ্ছে, তখন আস্তে আস্তে মানুষ কিন্তু ওই জায়গাটায়, কারণ কষ্ট যে কোনো টাইমেই আসতে পারে। এখন আপনার সাথে আপনার কারো মতবিরোধ হলো, তখন তার মনে কিন্তু ওই দুষ্ট জিনিসটা কাজ করবেই, কারণ সে সেটা দেখছে, এটা তার ব্রেইনে সে আটকে নিয়েছে এবং গেঁথে নিয়েছে। তো সেটা তাকে আস্তে আস্তে কি করবে, যে ওই জায়গাটায় ওই পথে এসে দাঁড়াতে বাধ্য করবে। আজ থেকে গত যদি আমি 5 বছর আগে হিসাব করি, এত বেশি কি ছিল লাইভে এসে হঠাৎ করে আমি এত বেশি করছি? এখন কিন্তু সুইসাইডের মাত্রা বেড়ে গিয়েছে, এখন কিন্তু মাদকদ্রব্য সেবনের মাত্রা বেড়ে গিয়েছে, এখন ডিপ্রেশন অনেক বেড়ে গিয়েছে। এটা তো সবাই বলছে, এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই না, বিশ্বের সব দেশেই একই অবস্থা, সমগ্র বিশ্বে একই অবস্থা। আমরা আরো আলাপ করব এই বিষয়ে, আরেকটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম যখন চরম অস্থিরতা ও আসক্তির কারণ, এই বিষয়ের উপরে হাফসা দেওয়ান ঝুমুরের সাথে। ঝুমুর, আমরা আসলে নেগেটিভ ইম্প্যাক্টগুলো নিয়ে ভীষণ আলাপ করলাম, যে কিভাবে আমরা ব্যক্তিগত সীমানা অতিক্রম করে ফেলছি, কিভাবে আসক্তি তৈরি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখান থেকে আবার অন্য ধরনের আসক্তিও চলে এসেছে। সেটাও আপনি বলেছেন যে সেখান থেকে হতাশা তৈরি হয়ে হয়তো অন্য ধরনের ড্রাগ ব্যবহার করতে শুরু করেছে, সেটিরও যেরকম একটা ইম্প্যাক্ট আছে, সেম ইম্প্যাক্টই আসলে যখন একজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। একটু কি আমাদেরকে এই আসক্তির জায়গাটা আরেকটু ইলাবোরেট করে বলবেন, যে একটা মানুষের শরীরের ভেতরে কি হতে থাকে যখন তিনি কোনো কিছুতে আসক্ত হন, সেটাতে তার ড্রাগ হোক আর সেটা তার সামাজিক যোগাযোগ মাধ্যম হোক? ডোপামিন হরমোন আমাদের প্লেজার হরমোন, সেটা আমরা জানি। যখন ডোপামিন হরমোনটা ল্যাকিংস হতে শুরু করে, একটা জিনিসের উপর আমরা নির্ভর হতে শুরু করি, একটা নির্দিষ্ট সময় পরে সেটা আমাদেরকে অ্যালার্ম সিচুয়েশন তৈরি করতে থাকে, অ্যালার্মিং সিচুয়েশন বডিতে তৈরি হতে থাকে, যে এই জিনিসটা তোমার প্রয়োজন, এই জিনিসটা তোমার লাগবে, এই জিনিসটা তুমি নিচ্ছ না কেন, বা এই জিনিসটার জন্য তুমি যাও, এই জিনিসটাকে তুমি অ্যাচিভ করার ট্রাই করো। তো সেখান থেকে কিন্তু আমাদের অস্থিরতা তৈরি হচ্ছে, অস্থিরতা, এবং সেই বিষয়টা আমাদেরকে প্রবলভাবে জাগাচ্ছে যে না, আমি এই জিনিসটা আমার এখনই প্রয়োজন, আর্জেন্সি ক্রিয়েট হচ্ছে। সো আর্জেন্সি অ্যান্ড অস্থিরতা দুটো থেকেই কিন্তু এই আসক্তিটা আসলে আমাদের বাড়ে। তখন আস্তে আস্তে আমরা উত্তেজিত হয়ে যাই, তখন আমাদের মুড সুইং হয়, আমাদের বিভিন্ন ধরনের আমাদের ব্রেকডাউন হয়, ইমোশনাল ব্রেকডাউন হয়। তখন অনেক সময় কথায় আমরা হয়তো উত্তেজিত হয়ে গেলাম, বা আমরা হয়তো রাগ দেখিয়ে ফেললাম, কিংবা আমি তুলনা করে ফেললাম, কিংবা আমার কাছে অনেক কিছু নেই, আমি হয়তো রিলেট করছি, আমাকে কিছু একটা বলছে, কেউ হয়তো অতটা মিন করে হয়তো কথাটা বলেনি, বাট আমি মানসিকভাবে হয়তো আহত, সেই জন্য আমার মোট কথা ইমোশনাল রেগুলেশনের একটা প্রবলেম হচ্ছে, যেটা নিয়ে আসলে আপনি বলেছিলেন একটু আগের অংশটিতেই বলেছেন যে ইমোশনাল রেগুলেশন হচ্ছে যে আমরা আমাদের সামনে যে কোনো ইমোশনই আসতে পারবে, কিন্তু সেটাকে সুন্দরভাবে ফেস করে ওটাকে রেগুলেট করা, এবং আমরা পারফেকশনিজমের দিকে ট্রাই করি, এটাও কিন্তু এখান থেকে চলে আসে। পারফেকশন কেন ট্রাই করছি? কারণ আমি দেখছি যে অমুক তো ভালোই করছে, আমি কেন পারবো না? তাহলে কি আমার কি কোথাও অভাব আছে, বা আমি কি এই জায়গা দিয়ে আমার কমতি আছে? তো সেটা ভাবতে গিয়ে নিজেকে নিয়ে খুব প্রচণ্ড অপরাধ এবং
তাচ্ছিল্যর একটা মন মানসিকতা চলে আসে, হীনমন্যতা হীনমন্যতা যেটা, এবং পাশাপাশি নিজেকে নিয়ে যে আমি খুব মানে হেরে যাওয়া একজন মানুষ, ব্যর্থ মানুষ, আমার ব্যর্থতার গল্প মনে হয় কখনো পরিবর্তন হবে না, মানে সে হালটা মোটামুটি ছেড়েই দেয় এবং সে ব্যর্থ একজন মানুষ হিসেবে নিজের গল্প সে লিখতে শুরু করে এবং এখানে তার চেষ্টা তখন আর থাকে না। এবং চেষ্টা যখন থাকবে না, যখন আপনি মেনেই নেবেন এবং আপনার মাইন্ডসেট আপনি তৈরি করে ফেলবেন যে হ্যাঁ আমি আসলে এর থেকে আমার জীবনে এরকমই, আমার সাথে এরকমই করে সবাই, ছোটবেলা থেকেও এরকম হয়েছে, এখনো এরকম হচ্ছে, সবাই সামনে এরকম করবে, তখন সে তখন আস্তে আস্তে সে ডিফেন্স মেকানিজম তৈরি করে, নিজে ডিফেন্স মেকানিজম হিসেবে বিভিন্ন ধরনের সে অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার প্যাটার্ন তৈরি করে। তখন আস্তে আস্তে কিন্তু এই আসক্তিটা তাকে ডাইভার্ট করে আসলে খারাপের দিকে। তো সেটা যদি হয়ে থাকে যে আসক্তি, আসলে সে আসক্ত হয়ে যাচ্ছে অন্য কোনো কিছু থেকে দূরে থাকার জন্য, বা মানে নিজেকে ক্রিয়েটিভিটিও তো নষ্ট হচ্ছে, খেয়াল করে দেখেন নিজের মেধা কিন্তু মেধা বিকশিত করতে পারছে না, সেটা ক্রিয়েটিভিটি ইউজ করতে পারছে না। খুব খেয়াল করলে আসলে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো কেন চলে আসছে, অনেক বিষয় আপনি দেখতে চাচ্ছেন না, বিকজ আপনার হয়তো দেখার ইচ্ছা নেই যে না আই এম নট ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দিস, বাট যখন আপনি লগ ইন করছেন সামহাও আপনার ফ্রেন্ড লিস্টে কেউ না কেউ শেয়ার করছে এবং ফেসবুক অ্যালগোরিদমে আপনাকে জোর করে হলেও সেটা দেখাবে। তখন যখন এটা দেখা হচ্ছে এবং এটার সাথে যখন আমাদের কাছেই আসলে যখন ক্লায়েন্ট আসছে এবং বিভিন্ন ধরনের ভুক্তভোগীরা আসছেন প্রবলেম নিয়ে, তখন আসলে আমরা যখন শেকড় থেকে যাই, শেকড়ের প্রবলেম কিন্তু আমরা এগুলোই পাই। এবং আমরা চাই কি তখন এসে আসলে দুঃখ এখানেই বেশি হয়, যখন এসে কেউ চায় যে আমি এখনই আসলে সমাধান চাচ্ছি, আমি এখনই সবকিছু ঠিক করে ফেলতে চাচ্ছি, আমি পাচ্ছি না, আমি হয়তো কিছু একটা করে ফেলবো। তো এটা কি এক্ষুনি সমাধান হয়? এখনই। এবং সেই প্রবলেমগুলো কখন বাড়ে বেশি জানেন? রাত 10টা থেকে 12টা এই মোমেন্টটা আসলে আমার জন্য অনেক হ্যাকটিক থাকে, কারণ দেখা যায় আমি এখনই কিছু করে ফেলবো, আমি এখনই এটা আমার সাথে এরকম হয়েছে, আমার সাথে এরকম করতে পারলাম, মেনে নিতে পারছি না। তো প্রবলেমটা কিন্তু এটা হওয়ার কারণটা কি? সারাদিন তো সে ইনফরমেশন গ্যাদার করেছে, সারাদিন তো সে বিভিন্ন ইনফরমেশন, নেগেটিভিটির সাথে, সে নেগেটিভ থিঙ্কিং এর সাথে সে কিন্তু কানেক্টেড ছিল। আচ্ছা, তো যখন আস্তে আস্তে সময় গেলে কিন্তু আমাদের কিন্তু আমি বলেছি যে উত্তেজিত হয়ে যায় আমরা, এই যে বিহেভিয়ার প্যাটার্নগুলো তৈরি হচ্ছে, তখন একটা সময় এসে সেটা আসলে আউটবার্স্ট হচ্ছে। তখন আমরা এসে চাই যে আমার সাথে এরকম হলো, এরকম একটা অন্যায় হয়ে গেল, আমি এখনই আমাকে এমন কিছু বলেন, এমন কিছু করেন, আমি এখনই চাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে একটু না অনেক অ্যালার্মিং সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে এখন মনে করি যে প্রত্যেককে আসলে তার লাইফস্টাইল পরিবর্তনে আসলে খুব, আপনি নিজেকে আসলে মেনটেন করতে চাচ্ছেন, আপনি ভালো থাকতে চাচ্ছেন, আপনি দ্রুত সলভ করতে চাচ্ছেন, দ্রুত সলভ করতে হলে তো আপনার রেগুলার লাইফস্টাইল তো আপনাকেই মেনটেন করতে হবে। আচ্ছা, রেগুলার লাইফস্টাইলে এখানে কোথায় হ্যাম্পার তৈরি হয়? বলেছি না, ইনফরমেশন রিসিভ করা এবং আমার কোন জায়গায় আমাকে আসলে এটা ক্ষতিগ্রস্ত করছে, কোনটা আমাকে আসলে ব্যাড ফিলিংস দেয়, এটা আমাকে আসলে সেগমেন্ট করতে হবে, সেগ্রিগেট করতে পারি না, এটা একটা গেল। কিন্তু ডেইলি লাইফের মধ্যে ইমোশনাল রেগুলেশনটাও তো খুব ইম্পর্টেন্ট এখানে, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে যে আমি হেরে যাব, সবকিছু লাইফে আমার মতো করে হবে না, কখনোই লাইফে হয় না, জন্ম মৃত্যু সবকিছুই কিন্তু আমাদের কোনোটাই কিন্তু আমাদের কোনো হাত নেই, যত কিছু ঘটছে কোনোটাতেই আমাদের কোনো হাত নেই। কিন্তু আমার ব্যর্থতা হতেই পারে, ব্যর্থতার থেকেও কিন্তু কয়েকটা রাস্তা আমাকে তৈরি করে ফেলতে হবে, যাতে আমি সেটাকে ওভারকাম করতে পারি, আমি এখান থেকে শিখতে পারি, আমি গ্রো হতে পারি। মানুষ গ্রো হওয়ার দিকে কিন্তু তার ফোকাসটা থাকে না, ফোকাসটা থাকে এটা কেন হলো, কেন হবে, আমি মানব। তো এই জায়গাটাতে একজন প্রফেশনাল হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে কিভাবে আমরা আসলে নিয়ন্ত্রণ আনতে পারি, এই যে সোশ্যাল মিডিয়ার যে ইথিক্স থাকা উচিত সেই জায়গাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু আলোকিত করেন। কিছু এথিক্সের জায়গায় আমি বলবো যে আস্তে আস্তে করে আমাদের এই যে বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ আমরা খুব বেশি প্রকাশ করি, এটাতে আমাদের আসলে একটা রেস্ট্রিকশন আনতে হবে, সেটা ফেসবুকের থেকেও আনতে হবে, সেটা নিজেদের থেকেও আনতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে এই কয়েকজন বলতে কিন্তু আমি একাই না, আপনি একাই না, আমাদেরকে সেন্সিবল কিছু মানুষকে এই দায়িত্বটুকু নিতে হবে, যাতে আমরা আমাদের কাছের মানুষকে আস্তে করে সফটলি একটা রিমাইন্ডার দিতে পারি, তোমার এই শেয়ারটা যদি আরেকজন মানুষকে
সেম কাজটা করতে বাধ্য করে, তাহলে তো তুমিও সেই অন্যায়ের একটা অংশীদার হয়ে গেলে। আচ্ছা। তো এরকম ছোট 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 যদি কিছু স্টেপ নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক বড় হয়ে বিষয়টা আসলে অনেক ভালো কিছু হতে পারে। এবং পাশাপাশি চেষ্টা করা যে নিজের দাম্পত্য জীবন, নিজের পার্সোনাল লাইফকে কখনো ওপেন না করে দেওয়া। অনেক সমস্যা থাকতে পারে, আগেও কি কখনো মানুষের সমস্যা ছিল না? সবাই চাইলেই আপনার সমস্যার দিন শেষে কিন্তু আপনার একান্ত। আপনি একেবারে পাবলিকলি লিখছেন, পাবলিকলি সবাইকে জানাচ্ছেন, পাবলিকলি বিচারক বসাচ্ছেন, কিন্তু তারা কিন্তু আপনার বাসায় এসে কেউই বিচার করে দেবে না, আপনার লাইফটাকে গুছিয়েও যাবে না। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে নিজের জীবনটাকে যেহেতু নিজেই গুছাতে হবে, তাহলে সেই জায়গাটায় আপনাকেও রেস্ট্রিকশন, প্রত্যেকটা মানুষকে আসলে তার রেস্ট্রিকশনের জায়গাটা, সচেতনতার প্রোগ্রামগুলো আমরা কেন করছি? যাতে আমরা বুঝাতে পারি। আর্টিকেলগুলো আমরা কেন লিখছি? যাতে আমরা বুঝাতে পারি। এই সচেতনতাই আসলে নিজের থেকেই গড়তে হবে। শুধু দুটো আমরা পেলাম, একটা হচ্ছে যে শেয়ার করব না, সবকিছু শেয়ার করব না, এবং সবকিছু মানে নিজের গোপনীয় যে ব্যাপারগুলো সেগুলোকে আনবো না। তৃতীয় হচ্ছে আমাদেরকে সরকারি ভাবেই হোক কিংবা আমাদের বেসরকারিভাবেই হোক, সবার দিক থেকেই চেষ্টা করতে হবে, এবং ফেসবুকের দিক থেকেও চেষ্টা করতে হবে একটা নিয়ম নীতিমালা, যাতে এই ধরনের নিউজগুলো যে কোনো কিছু হওয়ার পরে সেটা যাতে এইভাবে ভাইরাল করার জন্য তারা বারবার এটা ইউজ করতে না পারে। আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এলো, আমাদের মনে হয় এই বিষয়ে আরও কথা বলতে হবে, বিরতির পরে সে আবার বলছি। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন আজ আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম যখন চরম অস্থিরতা ও আসক্তির কারণ, এই বিষয়ের উপর কথা বলছেন হাফসা দেওয়ান ঝুমুর। আপনি বললেন যে কিছু গাইডলাইন থাকা প্রয়োজন, সেটা যদি ফেসবুক দিতে পারে বা সরকার থেকে যদি কোনো গাইডলাইন আসতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হবে, সেটা যদি আসে তাহলে খুব ভালো কথা। কিন্তু তার আগেও আমরা কিছু নিয়ন্ত্রণ আমাদের নিজেদের উপরে আনতে হবে, কারণ নিজেদের নিয়ন্ত্রণটাই বেশি। আমি বললাম না যে এখন পারিবারিক বিষয়গুলো চলে আসছে সব জায়গায়, তো এখন এখানে রেস্ট্রিকশনটা ক্রিয়েট করা তো সবার পক্ষে সম্ভব না। এটা নিজের বুঝতে হবে যে আমার পার্সোনাল লাইফ আমি কেন অন্যের সামনে আমি ওপেন করছি। অনেকের মনে হয় যে আমার ভালো কিছু তো আমি শেয়ার করছি, সেটা পার্সোনাল লাইফের হোক, কিন্তু ভালো কিছু কি এইভাবে শেয়ার করবার দরকার আছে কিনা, বা কতটা বেশি শেয়ার করবার দরকার আছে, সেটাও একটু ভাবা প্রয়োজন। একটা প্রশ্ন আমি একটু আনতে চাই, সেটি হচ্ছে যে যারা কিশোর কিশোরী, তাদের আসলে ম্যাচুরিটির লেভেলটা কম, সেটা আমরা সবাই বুঝি, এই জন্যই তারা কিশোর এবং কিশোরী, তারা বেড়ে উঠছে। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ওদেরকে যে শিক্ষাটা দেওয়ার ব্যাপার আছে, সেটা তো পরিবারকেই দিতে হয়। সেই শিক্ষাটা পরিবারের কিভাবে দেওয়া যায়? পরিবারের পাশাপাশি এডুকেশনাল ইনস্টিটিউট, কারণ ওদেরকে দেখেন, আমরা যখন কোনো ওয়ার্কশপ রাখছি, কোনো প্রোগ্রাম রাখছি কিংবা কোনো সেমিনার রাখছি, তখন কিন্তু সবাইকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এখানে পড়াশোনার জন্য তাদেরকে আসতেই হবে। তাহলে তাদের উদ্যোগে, এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর উদ্যোগে আসলে এই বিষয়গুলোর উপরে বেশি বেশি আসলে চর্চা করা উচিত। কারণ এইখানে এডুকেটেড করতে পারলে আসলে একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু উন্নতি হওয়া সম্ভব। কারণ স্কুলে তো সবাই পড়তে আসবে, কলেজে তো সবাই আসছে একটা, এবং ইউনিভার্সিটিতেও একটা বিরাট সংখ্যক ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, এবং ছোট বড় সবারই উচিত আসলে এই যে উইকলি সেমিনার, যে আমাদের রুলস রেগুলেশন, একটা ব্যক্তিগত মানুষ হিসেবে ব্যক্তিত্বের জায়গাটা কিভাবে আরো উন্নত করা যায়। তো এখানটাতে অ্যাকচুয়ালি কিশোররা তো অ্যাকচুয়ালি নতুন জিনিস দেখতে এবং জানতে চায়। শুধু কিশোর কিশোরী না, এখন বর্তমানে সবাই, শুধু কিশোর কিশোরী না, আমি তো এখন দেখছি হার বেশি, এটার যদি আমি রেশিওটা বেশি দেখছি এখন বর্তমানে অ্যাডাল্টে। হ্যাঁ, সেটা অবশ্যই আছে। অবশ্যই তো আমরা যদি একটু গোড়া থেকে চাই, তাহলে যখন আমি নিউজটা দেখছি, এটার সাথে আমি রিলেট করছি, রিলেট করার পর আমি সেটাকে কপি করছি বা আমি সেটা সেই ধরনের কাজ করার ট্রাই করছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে কিশোর কিশোরীদেরকে এই গাইডেন্স দেওয়ার জায়গাটাতে ওরা তো অ্যাকচুয়ালি নতুন জিনিসের প্রতি আগ্রহী থাকে এবং লুকিয়েই সেগুলো এক্সপ্লোর করতে অনেক পছন্দ করে। এই জায়গাটিতে একজন প্যারেন্ট হিসেবে বা একজন শিক্ষক হিসেবে তার সাথে কি করা প্রয়োজন, বা তাকে মানে তার সাথে কেমন সম্পর্ক রাখা যেতে পারে যেটাতে আমরা জানতে পারবো যে সে আসলে কি করছে, এবং সে যাতে এমন কোনো কিছু না করে বসে যেটা
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা উচিত নয়? পারিবারিক বিষয়টিতে আমি বলবো যে যখন কোনো ঘটনা ঘটছে, আমি জানি টুডে টুমোরো হয়তো তার গসিপের মাধ্যমেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, কিংবা গণমাধ্যমেই হোক, সে সেই নিউজটি জানবে এবং সেটার কিন্তু গুড অ্যান্ড ব্যাড ইম্প্যাক্ট সেটা বোঝাতে হবে কিন্তু তার সাথে ডিসকাশন করার মাধ্যমে। আচ্ছা, আমরা যদি সেই জিনিসটা স্কেপ করার ট্রাই করি তাহলে কি হবে, সে ওই বিষয়টা আরেকজনের সাথে আলাপ আলোচনা করবে, সে যে মতবাদ দেবে তখন কিন্তু সে সেটাকে বিলিভ করবে। বাট যখন এটা ওপেন ডিসকাশন হবে, অনেক সময় ডিবেট হয় না, ডিবেটে তো আমরা আমাদের ওপেন ডিসকাশনগুলো করি বা আমরা ডিবেট করছি, আমি আমার যুক্তিটা, তো এখানে ডিবেটের মতো ওপেন ডিসকাশন করতে হবে যে এরকম একটা ঘটনা ঘটলো, তো নিজের থটগুলো এবং তার থটগুলোকে বের করে আনতে হবে যে সে আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছে। আচ্ছা, এবং আমি আমার ফ্যামিলিতে অলওয়েজ এই জিনিসটা আমি এবং আমার হাজব্যান্ড অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি যে আমি জানি যে কাল পরশু দুনিয়াটা পুরোটাই তো আসলে ওপেন এখন, আমি তো হাইড করে কোনো লাভ নেই। সো ইটস বেটার যে আমি যদি তার সাথে আগেই সেই ব্যাপারটা ডিসকাশন করি, আচ্ছা ওখানে এমন হয়েছে, জিনিসটা যেন আমার কাছে এমন মনে হচ্ছে, তোমার কাছে কি মনে হচ্ছে, তাকে ওপেন ইনভাইট করছি যদি সে তার থটগুলো শেয়ার করে, সে তার মনে যা আছে সেটা শেয়ার করলে, তখন আমি আরেকটা জিনিস ডিবেটের মতো বললাম, তখন সে আরেকটা জিনিস ডিবেটের মধ্যে, তখন কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু মানসিক জটগুলো কিন্তু খুলতে শুরু করে। মানে বাবা মায়ের সাথে সন্তানের একটা টকিং টার্ম, যেটা মানে ওপেন টকিং টার্ম থাকা খুব প্রয়োজন। কিন্তু আমরা এই টকিংটাকে অনেক সময় বেয়াদবির শামিল ধরি, এখানে অনেক বড় একটা সমস্যা। এই টকিং জিনিসটা না থাকলে একসময় আপনি তাকে দমিয়ে রাখতে পারেন, দমিয়ে রাখতে রাখতে কিংবা আপনি তাকে হাইড করে যেতে পারেন, কিন্তু আপনি দুনিয়া থেকে তাকে কিভাবে হাইড করবেন, সবকিছুই তো এখন ওপেন। ইটস বেটার যে আমরা একসাথে বসে ফ্যামিলিগতভাবে জিনিসটা ডিসকাস করে তার থিঙ্কিং প্যাটার্নটুকু জানা, তাকে বুঝতে শেখা যে আচ্ছা ও এইভাবে চিন্তা করে। জিনিসটা অনেক সময় আমরা আমাদের নিজেদের সন্তানকেও নতুন করে ডিসকভার করি, কিন্তু টিনেজ বয়সে দেখবেন যে আপনি ওকে যেভাবে দেখছেন, আপনি যখন ফ্রেন্ড সার্কেলের ভিতর দেখবেন তখন দেখবেন যে আপনি আবার নতুন করে ডিসকভার করছেন যে ও এভাবে চিন্তা করছে। তো তখন আপনি ওর চিন্তা সম্পর্কে জানতে পারবেন, ওকে ব্যক্তিগতভাবে আপনি আরও জানতে পারবেন যখন আসলে এই থট নিয়ে আলোচনা হবে। এরকম একটা সেশন আসলে রাতে হলেও প্রত্যেকটা ফ্যামিলিতে রাখা উচিত। আচ্ছা, তো এবার একটুখানি ছোট করে আমরা যদি জানতে চাই যে পারিবারিক সম্পর্কের জায়গাটা তাহলে কিরকম হলে এইরকম একটা পরিবেশ তৈরি করা সম্ভব? পারিবারিক সম্পর্কের জায়গাটা আমি বলবো যে নিজেদের দ্বন্দ্ব একদিকে, সন্তান আমাদের 1 নাম্বার প্রায়োরিটি থাকবে, এবং এই জিনিসটার জন্য আমাদেরকে, এটা বাবারও একার দায়িত্ব না, মায়েরও একার দায়িত্ব না, নানা নানি দাদা দাদি এটা কারোরই একার দায়িত্ব না, এটা হচ্ছে টুগেদার একটা প্রজেক্ট, এটা হচ্ছে ম্যাস প্রজেক্ট, ফ্যামিলির একটা প্রজেক্ট। তাহলে এই জায়গাটা চেষ্টা করতে হবে সন্তানকে এই সব কিছুর ঊর্ধ্বে এসে, যখন একটা সন্তান বাড়ন্ত অবস্থায় থাকে তাকে সময় দিতে হবে যথেষ্ট, তার সাথে যথেষ্ট কথা বলতে হবে। শুধু কথা বলার অভাবেই কিন্তু বেশিরভাগ সন্তান দেখা যায় যে ফ্যামিলিতে আমি কথাই বলতে পারি না, আমি কথা বললেই আমাকে সবসময় দমিয়ে রাখা হয়। আমি এমনও সেশন নিচ্ছি যার এখন হয়তো 46, যে আমাকে ছোটবেলা থেকে বলেছে মাথা নিচু করে থাকবা, আজ পর্যন্ত আমি আমার জন্য কথা বলতে শিখিনি। 46 এই যে এসেও কিন্তু এই অবস্থা হচ্ছে, তার মানে কি সে ক্যারি করছে ট্রমাগুলো। তো এই ট্রমাগুলো যাতে সৃষ্টি না হয়, কথা বলতে দিতে হবে, কথা বলে সমাধান করতে হবে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে সন্তান বিপথে যেতে না পারে, এবং সন্তান কি করছে সেটা ট্র্যাক করতে পারবেন। আপনি হুট করে তাকে শাসন করে কিন্তু ট্র্যাক করতে পারবেন না। এই যুগে সন্তানরা সব কিছু যেহেতু বেশি ডিজিটালাইজড অ্যান্ড অ্যাডভান্সড হয়ে গিয়েছে, যুগটাই অ্যাডভান্সড, তাহলে এখানে কিন্তু আসলে মারামারি, শাসন, বকা এগুলোতে এখন আর চলবে না। এই প্যারেন্টিং গন অনেক দিন আগেই। তো এখন আমাদের প্যারেন্টিংটা বাছাই করে নিতে হবে কনশাস প্যারেন্টিং, যেটা হচ্ছে আমাদেরকে কনশাসলি ব্রেইন টকিংয়ের মাধ্যমে, আমাদের কনশাসলি ফ্যামিলি টাইমিংয়ের মাধ্যমে আমাদের জিনিসগুলোকে আসলে সলভ করতে হবে। অনেক ধন্যবাদ হাফসা ঝুমুর। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং অনেক গাইডেন্সও পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে। আশা করি আমাদের দর্শকদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে আমাদের সাথেই পাবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ।